আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমরা অ্যানালাইটিক্যাল বিসিএস ক্লাসরুমে আলোচনা করব। ফার্স্ট হাফে আমরা আলোচনা করব মানসিক দক্ষতা নিয়ে, আর সেকেন্ড হাফে এক্সপেরিয়েন্স শেয়ার করব। তো মানসিক দক্ষতা আপনারা জানেন যে বিসিএস প্রিলিমিনারিতে 15 নাম্বার থাকে আর রিটেনে থাকে 50 নাম্বার। এই মানসিক দক্ষতার প্রিলিমিনারি 15-এর মধ্যে 13-14 পাওয়া যায়। একটা বা দুইটা কোশ্চেন থাকে অ্যাবনরমাল টাইপের, মানে যেটা আসলে ম্যাথমেটিক্যাল না বা রিজনেবলও না, এটা হচ্ছে আপনার লজিক ভিত্তিক, যার কারণে এক একজন এক এক রকম লজিক দিয়ে মনে হয় যে একাধিক আনসারই কারেক্ট, সেগুলো আপনার হয়তো ছুটে যায়। কিন্তু এমনিতে 13 থেকে 14, 15-এর মধ্যে পাওয়া যায়। আবার লিখিত পরীক্ষা 50-এর মধ্যে 47-48টি পাওয়া যায়। দু তিনটি কোশ্চেন আসে একটু অ্যাবনরমাল। তো মানসিক দক্ষতাকে যদি আমরা অনেকগুলো টাইপে ভাগ করি, সবচেয়ে বেশি কমন যে টাইপটা আসে সেটা হচ্ছে আপনার সিরিজ বা ধারা। এই ধারাগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক্যাল আর একটা হচ্ছে অ্যালফাবেটিক। নিউমেরিক্যাল সিরিজটা কেমন, যেমন থাকে সাপোজ প্রথমে হচ্ছে 1, তারপর সংখ্যাটা হচ্ছে সাপোজ 3, তারপর সংখ্যাটা হচ্ছে সাপোজ 6, তারপর সংখ্যাটা কত হবে, এটা একটা ধারা। এখানে আপনার আইকিউ অ্যাপ্লাই করতে হয়, যেমন 1 এর পর যে 3 হয়েছে, মাঝখানে গ্যাপ কত, 1, মানে 2 গ্যাপ ছিল। আবার 3 এর পরে যে 6 হয়েছে, মাঝখানে কয়টা সংখ্যা গ্যাপ ছিল, দুইটা গ্যাপ ছিল, মানে কি 4 আর 5 গ্যাপ ছিল। তাহলে এখানে ছিল একটা সংখ্যা গ্যাপ, এখানে আছে দুইটা সংখ্যা গ্যাপ, তাহলে পরেরটাতে হবে তিনটা সংখ্যা গ্যাপ দিয়ে তারপরেরটা যেটা সেটা, মানে 6 এর পরে কি আছে, 7, 8, 9 গ্যাপ হবে। তাহলে আনসারটা কি হবে, 10 হবে। এটা হচ্ছে আনসার। এটাকে আবার অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। বলা যায় একের সাথে প্রথমে যোগ করেছি 2, যোগ করেছি 3 এর সাথে 6 হতে গেলে আমি 3 যোগ করেছি, তাহলে প্রথমে 2 যোগ করেছি, পরে 3 যোগ করেছি, তাহলে 4 যোগ করব, মানে 6 এর সাথে 4 যোগ করব, 4 যোগ করলে হবে আনসার হবে 10। এটা একটা সিরিজ, এরকম হাজার হাজার সিরিজ আছে, বিভিন্ন ধরনের সিরিজ আছে। আচ্ছা, অ্যালফাবেটিক সিরিজ কেমন? অ্যালফাবেটিক সিরিজটাও কিন্তু এরকম নিউমেরিক সিরিজের মতোই, পার্থক্য হচ্ছে এই 1, 2, 3 এর জায়গায় এ বি সি ডি দিয়ে প্রকাশ করা হবে। যেমন সাপোজ এই সিরিজটাকে যদি আমি নিউমেরিক্যালি প্রকাশ না করে আমি অ্যালফাবেটিক্যালি প্রকাশ করি, তাহলে কেমন দেখা যাবে? এই 1 এর জায়গায় লেখা থাকবে এ, 3 এর জায়গায় লেখা থাকবে সি, 6 এর জায়গায় লেখা থাকবে এফ। আনসার কি? তো দেখেন, এ হচ্ছে 1 নম্বর সংখ্যা, সি হচ্ছে বর্ণমালার 3 নম্বর সংখ্যা, এফ হচ্ছে 6 নম্বর সংখ্যা। তাহলে 10 নম্বর যে সংখ্যাটি সেটাই হবে আনসার। 10 নম্বর সংখ্যাটি কি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তাহলে জে হবে আনসার। বলেন এটুকু কি বুঝতে পেরেছেন বা পারেননি? বলেন, বুঝতে পারেননি এমন কেউ আছেন? আচ্ছা, তারপর এই সিরিজগুলোকে অনেক সময় আপনার জিওমেট্রিক্যালিও প্রকাশ করা হয়। কেমন? দেখেন, সাপোজ বলা হলো এরকম একটা চিত্র দেওয়া হলো, আবার এমন একটা চিত্র দেওয়া হলো, আবার এমন একটি চিত্র দেওয়া হলো। সাপোজ এখানে দেওয়া হলো 1, 3, 6, এখানে দেওয়া হলো এ সি এফ, এখানে দেওয়া হলো ক গ, এখানে দেওয়া হলো হোয়াট। ওই যে আগের মতোই, মানে এই দুইটার সাথে এই দুইটা দিয়ে আপনাকে সিরিজটা উপলব্ধি করতে হবে, যেটা কোন সিরিজটা বোঝাতে চেয়েছে, সেই অনুযায়ী এই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আপনারা সংখ্যাটি বসাবেন। তো এখন এখানে যেটা দেখা যাচ্ছে, 1 এর পরে 3, মানে মাঝখানে ডিফারেন্স হচ্ছে 2, আবার 3 এর পরে 6, মাঝখানে ডিফারেন্স হচ্ছে 3, 2 এবং 3 ডিফারেন্স। আবার এখানেও এ আর সি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, সি এবং এফ এর মাঝখানে ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 2, 3। এখানেও আমার 2 আছে, তাহলে 3 বসাতে হবে। তাহলে গ এর পর কি হবে? গ এর পর হবে 6 নাম্বার যে সংখ্যাটি, ক খ গ ঘ ম চ, এটা হলো চ। আচ্ছা, এখন যদি এই দুইটা না দেওয়া থাকতো, তাহলে কি আপনি এখানে বলতে পারতেন চ হবে নাকি? এখানে তো উম হতে পারতো, এই দুইটা না থাকলে। কিভাবে উম হতে পারতো? আরেক ধরনের মেন্টালিটি কোশ্চেন আসে আপনার এই যে ঘড়ি রিলেটেড, মিরর ইমেজ। সাপোজ এখানে আছে এই ঘন্টার কাঁটাটা এখানে,
মিনিটের কাঁটাটা এখানে। বলা হচ্ছে আয়নায় দেখছেন আপনি এমন, তাহলে বাস্তবে দেখলে আপনি কেমন দেখবেন? বাস্তবে এই ঘন্টার কাঁটাটা চলে আসবে এখানে, আর এই মিনিটের কাঁটাটা চলে আসবে এখানে। তো এটা কিভাবে বের করলাম? এই 4 থেকে 8, 4 এর জায়গায় 8, 3 এর জায়গায় 9, 11 এর জায়গায় 1, এই যে সংখ্যাগুলো কিভাবে অল্টার করে, এগুলো আমরা দেখা শিখবো। তারপর আরেক ধরনের আছে সম্পর্ক নির্ণয়। হ্যাঁ, সম্পর্ক নির্ণয় কি কেমন? যেমন বলা হচ্ছে যে এই লোকের বাবা আমার বাবার ছেলে, তাহলে এই লোক আমার কি হয়? এটা এক ধরনের আইকিউ কোশ্চেন হতে পারে। আর হতে পারে যে দিক ভিত্তিক, মানে স্থানাঙ্ক সম্পর্কিত। যেমন হতে পারে যে এটা একটা বস্তু এখান থেকে প্রথমে 3 কিলোমিটার গেল, তারপর পূর্ব দিকে, তারপর 4 কিলোমিটার গেল উত্তর দিকে, তারপর আবার পশ্চিম দিকে গেল 2 কিলোমিটার। এটা 4 কিলোমিটার, এটা 3 কিলোমিটার, এটা 2 কিলোমিটার। তাহলে আদি অবস্থান থেকে তার দূরত্ব কত? এই যে দূরত্বটুকু, এটা কত? এটা হতে পারে এক ধরনের আইকিউ। তারপর আরো কিছু আইকিউ হতে পারে, যেমন দিন, মাস, ক্যালেন্ডার সম্পর্কে। তো অনেক ধরনের আইকিউ হতে পারে। আমরা 6টা ক্লাসে, প্রতি ক্লাসে আনুমানিক 2 টাইপ করে অঙ্ক 3টা 4টা 5টা করে সলভ করব, যার ফলে আমাদের 6 দিনে 6টি ক্লাসে আমাদের আইকিউ রিলেটেড সব ধরনের কোশ্চেন সলভ হয়ে যাওয়ার কথা। আজকে আমরা একটি টাইপ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার স্যার বা দিন সাউন্ড কি কমে সম্পর্কে, গেল? পঞ্জিকা সম্পর্কে আমরা আলোচনা করব। কারো কোনো বক্তব্য আছে কিনা? সাউন্ড আসছে স্যার না। সাউন্ড কি কমে গেছে? সাউন্ড কমে গেছে? তাই তো মনে হচ্ছে, আমার তো মোবাইল ঠিকই আছে। না স্যার, ক্লিয়ার সাউন্ড ঠিক আছে। স্যার সাউন্ড ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বোধহয় আপনাদের নেটে প্রবলেম আছে। আপনারা একটু সাউন্ড ফুল সাউন্ড দেন অথবা একটা ইয়ারফোন ইউজ করেন। স্যার উনি মনে হয় আনমিউট করে রাখছে, এই জন্য শুনতে পাচ্ছে না। বলে দেন আপনি। আচ্ছা, আপনি মিউট করে দেন, সবাই মিউট করে না দেন, না, তাহলে মিউট ভালো করে শুনতে রাখছি। পারবেন। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব তাহলে এখন ক্যালেন্ডার সম্পর্কিত। যদি বলা হয় আজ হচ্ছে রবিবার, যদি বলা হয় আজ রবিবার, আজকের 3 দিন পর কি বার? তাহলে এই গণনাটা গুনতে কি আমরা সবাই পারি, কিন্তু সবাই একটা, অনেকেই মানে ম্যাক্সিমাম একটা জায়গায় ভুল করে ফেলি। সেটা কি? আজ হচ্ছে রবিবার, আজ থেকে 3 দিন পর। এখন আমরা কিভাবে গুনি জানেন? রবি সহ গুনি। মানে এক হচ্ছে রবিবার, রবিবার 1, সোমবার, মঙ্গলবার, এই মঙ্গলবার হচ্ছে 3 দিন পর। না, এটা আসলে ভুল হয়ে গেল। তাহলে সঠিক পদ্ধতি কোনটা? সঠিক পদ্ধতি হচ্ছে যখন আপনি আজকে থেকে 3 দিন পর বলা হবে, তখন আপনি আজ সহ গুনবেন না, গুনবেন পরের দিন থেকে 1 গুনবেন। যেমন আজ যদি রবিবার হয়ে থাকে, তাহলে এরপরে একদিন পর, রবিবারের একদিন পর কে? একদিন হচ্ছে সোমবার, একদিন পর সোমবার, 2 দিন পর মঙ্গলবার, 3 দিন পর হচ্ছে বুধবার। সুতরাং আমরা ক্লিক করতে হলে আমরা কি বুঝলাম? রবিবারের 3 দিন পর হচ্ছে সোম একদিন পর, 2 দিন পর হচ্ছে মঙ্গল, 3 দিন পর হচ্ছে বুধবার, মানে রবিবারের 3 দিন পর হচ্ছে বুধবার। এই জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমরা সাউন্ডের দিকে নজর না দিই, আমরা ক্লাসে নজর দিই। যারা নতুন এসেছেন তাদের একটু প্রবলেম হবে, যে একদিন ক্লাস করলে দেখা যাবে যে অ্যাডজাস্ট হয়ে যাবেন। আমরা এখন মিউট করে দিই। তাহলে রবিবারের 3 দিন পর হচ্ছে বুধবার, মানে আমরা রবিবার বাদ দিয়ে গুনবো। সোমবার থেকে একদিন গুনবো, রবিবারের একদিন পর সোমবার, 2 দিন পর মঙ্গলবার, 3 দিন পর হচ্ছে বুধবার, আমরা এভাবে গুনবো। এখন রবিবারের কতদিন পর আবার রবিবার আসবে? সপ্তাহে 7 দিন। তাহলে রবিবারের 7 দিন পরই আবার রবিবার আসবে। দেখেন, রবিবারের একদিন পর সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আবার রবি, মানে রবিবারের 7 দিন পর আবার রবিবার আসে। এটা কি আমরা বুঝতে পেরেছি? রবিবারের 7 দিন পর রবিবার আসে। এখন আমাদের বছর হয় 365 দিনে, লিপ ইয়ার ব্যতীত। লিপ ইয়ার ছাড়া নরমালি বছর হয় 365 দিনে। 365 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? 5 7 35 রইল 1,
আনলাম 5, 7 দুগুণে 14, রইল কি 1। মানে একটা বছরে যতগুলো সপ্তাহ আছে, এক বছরের শুরুর দিন থেকে 52 সপ্তাহ চলে গেলে 52 সপ্তাহ যখন শেষ হয়ে গেল তখন 1 অবশিষ্ট থাকলো। এখন আমরা যদি বলি যে আজ যদি রবিবার হয়ে থাকে তাহলে আচ্ছা 365 এর সাথে 52 সপ্তাহ গুণ করলে হয় 364 দিন, তাই না? 364 দিন। কিন্তু আজ যদি আমি রবিবার ধরি, রবিবারকে যদি বাদ দিয়ে আমরা গণি তাহলে কিন্তু অবশিষ্ট বাকি থাকবে 364 দিন। এটা কি আমরা বুঝতে পেরেছি? আমি আবার বলছি, আজ বছরটা সাপোজ শুরু হয়েছে রবিবার দিয়ে, মানে জানুয়ারির 1 তারিখ। 1 জানুয়ারি কি রবিবার, জানুয়ারির 1 তারিখ ছিল রবিবার। এখন রবিবারকে যদি আমি বাদ দেই, 1 তারিখ যদি আমি বাদ দেই, এর সঙ্গে যদি আরো 7 দিন যোগ করি তাহলে 8 তারিখ হবে আবার রবিবার। এটুকু কি বুঝতে পেরেছি? তাহলে আবার 8 তারিখ, 8ই জানুয়ারি কি হবে? রবিবার। কেন? ওই যে 1 এর সাথে আমি 7 যোগ করে 8 পেয়েছি, এজন্য 8 তারিখ হবে রবিবার। আবার 8 এর সাথে যদি আমি 15 যোগ, আরো 7 যোগ করি, কত হবে? 15 তারিখ। তাহলে 15 তারিখ হবে আবার রবিবার। 15 তারিখ আবার রবিবার। 15 এর সাথে যদি আমি আরো 7 যোগ করি, 22, তাহলে 22 তারিখ হবে কি আবার রবিবার। তাহলে আমি বুঝতে পারছি কি, এটা একদম মনে রাখবেন, একদম মাথায় বদ্ধমূল করে ফেলেন, যে কোন একটি তারিখের সাথে 7 যোগ করলে বা 7 এর গুণিতক কোন সংখ্যা যোগ করলে যে তারিখটা হয় সেই তারিখ হয় সেই একই বার। রবিবার যদি 1 তারিখ হয়ে থাকে, রবিবারের সাথে যদি আমি 7 এর গুণিতক মানে 14 যোগ করি তাহলে 15 তারিখ হবে কি রবিবার। সাপোজ আপনাকে বলা হলো যে 3 তারিখ ছিল মঙ্গলবার, বলা হলো কোন মাসের 3 তারিখ ছিল মঙ্গলবার, তাহলে এখন আমি এর সঙ্গে যদি বলা হয় যে 3 তারিখ ছিল মঙ্গলবার, তাহলে 19 তারিখ কি বার ছিল? আপনারা বের করতে পারবেন না? আমি দেখিয়ে দিই কিভাবে বের করতে হয়। 3 তারিখ ছিল মঙ্গলবার, তাহলে 19 তারিখ কি বার? 19 তারিখ বের করার আগে আমরা 3 এর গুণিতক, 3 এর সঙ্গে 7 এর গুণিতক যোগ করি। 19 এর আশেপাশে 7 এর গুণিতক কি আছে? 19 এর আশেপাশে 7 এর গুণিতক আছে কি? 14 এর আশেপাশে। 14 আর 3 কত? 17। 3 এর সঙ্গে আমি 7 এর গুণিতক 7 দুগুণে 14 আমি যোগ করলাম। 14 আর 3 কত হয়? 17। তার মানে 17 তারিখ হচ্ছে কি মঙ্গলবার। 3 তারিখ যদি মঙ্গলবার হয়ে থাকে তাহলে 17 তারিখও মঙ্গলবার। 17 তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে 18 তারিখ বুধবার, 19 তারিখ বৃহস্পতিবার। বুঝিনি এমন কেউ আছে? তার মানে আমি মেসেজটা দিলাম এটাই, যে কোন একটা তারিখের সঙ্গে 7 এর গুণিতক কোন সংখ্যা যোগ করলে সেই তারিখটা আবার ওই বারে ফিরে আসে। তাহলে এখন 364 হচ্ছে 7 এর গুণিতক। 7 কে 52 দিয়ে গুণ দিলে হয় 364। তাহলে 1 তারিখ যদি রবিবার থাকে, 1 এর সাথে যদি আমি 7 এর গুণিতক 364 যোগ করি তাহলে 365 তম যে দিনটা, মানে বছরের যে শেষ দিনটা, সেটা একইবার হয় না, আবার ফিরে আসে না। অর্থাৎ 1 তারিখ ছিল রবিবার, 1 তারিখের সাথে আমি 364 যোগ করব, বছরের শেষ দিন 365 তম দিন হবে। সেই 365 তম দিনটা আবার সেই একই রবিবারে ফিরে আসবে না। 1 তারিখ রবিবার, এভাবে 7 যোগ করতে করতে 7 আরো 7 আরো 7 এভাবে যোগ করতে করতে 365 তারিখ। 365 তারিখটা যেন কে 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 বলতে পারবেন? 365 তারিখটা যেন আসলে কোন মাসের কত তারিখ? ফেব্রুয়ারির 28 তারিখ। 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর, এটা হচ্ছে কারেক্ট। ফেব্রুয়ারি 28 তারিখ না। 365 তম দিনটা হচ্ছে বছরের শেষ দিন। বছরের শেষ দিন মানে হচ্ছে কি? ডিসেম্বরের 31 তারিখ। তার মানে 1 তারিখ হচ্ছে যে বার ছিল, ওই 364 যোগ করলে 365 তম তারিখটাই হবে, মানে ডিসেম্বরের 31 তারিখটা হবে সেই একই বার। এটা রবিবার ছিল, এটা হবে রবিবার। তাহলে মেসেজটা কি আপনারা বুঝতে পেরেছেন যে
লিপ ইয়ার ছাড়া নরমাল ক্ষেত্রে কোন বছর শুরু হয় যে তারিখে শেষ হয় একই তারিখে। খাতায় লিখে ফেলেন, কোন লিপ ইয়ার ব্যতীত কোন বছর শুরু হয় যে বার দিয়ে শুরু শেষ হয় সেই বার দিয়ে। মানে কোন বছরের জানুয়ারির 1 তারিখ যদি রবিবার থাকে তাহলে 31শে ডিসেম্বর রবিবার হবে। কোন বছরের জানুয়ারির 1 তারিখ যদি মঙ্গলবার থাকে তাহলে 31শে ডিসেম্বর হবে মঙ্গলবার। কোন কোশ্চেন, যাদের কোশ্চেন নাই তারা এই ফাঁকে খাতায় লিখতে থাকেন যে কোন লিপ ইয়ার ব্যতীত কোন বছর শুরু হয় যে বার লিপ দিয়ে। ইয়ার থাকলে হিসাবটা কিভাবে করব? লিপ ইয়ারের কথা পরে বলছি, সেটা তো দেখাবোই। যা লিখতে বলছি তা লেখেন। লিপ ইয়ার ছাড়া কোন বছর শুরু হয় যে তারিখে শেষ হয়, সরি, শুরু হয় যে বার দিয়ে শেষ হয় সেই একই বার দিয়ে, এটা লিখে রাখেন। এখন লিপ ইয়ারে কি একদিন বেশি থাকে না একদিন কম থাকে? একদিন বেশি থাকে স্যার। একদিন বেশি থাকে। নরমালি ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন, আর লিপ ইয়ারে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 29 দিনে। তার মানে লিপ ইয়ারের যে বছরটা, সেই বছরটা আসলে 365 দিনে হয় না, সেটা হয় 366 দিনে। 366। তাহলে 366 দিয়ে যদি আমি ইয়ে করি তাহলে অবশিষ্ট থাকবে কিন্তু 2, অবশিষ্ট 2 থাকবে। তার মানে একদিন আমাকে যোগ করতে হবে। একটু আগে যে থিওরিটা দিয়েছিলাম একই ভাবে দেখানো যায় যে লিপ ইয়ারের ক্ষেত্রে কোন বছর শুরু হবে যে তারিখে শেষ হবে তার একদিন পরের তারিখে, কারণ এখানে 365 দিনের জায়গায় একটা দিন বেশি আছে। অর্থাৎ কোন বছর যদি লিপ ইয়ার হয় তাহলে সে শুরু যদি হয়ে থাকে রবিবার, তাহলে শেষ হবে সে সোমবার। বলেন কে বুঝতে পারেনি লিপ ইয়ারের ক্ষেত্রে? বুঝি নাই স্যার। আগেরটা বুঝেছিলেন? জি স্যার। আগেরটা যদি বুঝেন তাহলে এটাও বুঝবেন। আগের ক্ষেত্রে বলেছিলাম যখন 365 দিন ছিল তখন শুরু হয়েছিল রবিবারে, তাহলে শেষ হবে রবিবারে। তাহলে এখন লিপ ইয়ারের ক্ষেত্রে যেহেতু একদিন বেশি, কারণ লিপ ইয়ার হয় 366 দিনে, তো একদিন বেশি হওয়ার কারণে একটা বার বাড়তি হয়ে যাবে না? মানে শুরু হয়েছিল রবিবারে, শেষ হওয়ার কথাও ছিল রবিবারেই, কিন্তু যেহেতু লিপ ইয়ার মানে একটা দিন বেশি বছরে, তাহলে একটা দিন বাড়তি, রবিবার থেকে জাম্প করে তারপরের দিন সোমবারে চলে আসবে না? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে লেখেন লিপ ইয়ারে শুরু হয় যে বারে শেষ হয় তার পরের বারে। কে বলেছেন লাস্টে এই মাত্র প্রশ্নটা করেছেন আপু, কে যেন নাম? জি স্যার। কি আপনার নাম কি? ফারিয়া আঞ্জুম। আচ্ছা আপনি বলেন, আপনাকে আমি প্রশ্ন করি যে সাপোজ কোন একটি সাল, না সহজ প্রশ্ন, কোন একটি সাল ছিল লিপ ইয়ার, ধরেন 2004 সাল লিপ ইয়ার। এখন 2004 সাল শুরু হয়েছিল শুক্রবারে, একই জানুয়ারি, মানে 2004 সালের জানুয়ারির 1 তারিখ ছিল শুক্রবার। তাহলে বলেন 2004 সালের ডিসেম্বরের 31 তারিখ কি বার? শনিবার। শনিবার। শনিবার, মানে একদিন পর। এখন প্রশ্নটা আপনাকে এত সহজ দিবে না, প্রশ্নটা একটু কঠিন করবে। কিভাবে কঠিন করবে জানেন? বলবে 2004 সালের জানুয়ারির 1 তারিখ ছিল শুক্রবার, 2005 সালের জানুয়ারির 1 তারিখ কি বার ছিল? বলে ফেলেন। রবিবার। শনিবার না স্যার রবিবার। রবিবার, এক্স্যাক্টলি। অর্থাৎ আমি বলেছিলাম কি যে 2004 যেহেতু লিপ ইয়ার, 1-2 দিন পর। হ্যাঁ 2004 সালে শুরু হয়েছে, তাহলে 2004 সালের জানুয়ারির 1 তারিখ ছিল, আমি বললাম শুক্রবার। তাহলে ডিসেম্বরের 2004 সাল যেহেতু লিপ ইয়ার মানে একদিন পরে, তাহলে ডিসেম্বরের 31 তারিখ হবে কি? শনিবার। আর প্রশ্ন এসেছে 2005 সালের জানুয়ারির 1 তারিখ, তাহলে শনিবারের পরের দিন, মানে ডিসেম্বরের 31 তারিখ ছিল শনিবার, তাহলে জানুয়ারির 1 তারিখ মানে হচ্ছে তার পরের দিন, তাহলে সেটা হবে রবিবার। প্রশ্ন করেন কে বুঝেননি? আচ্ছা দেখেন একটা কোশ্চেন আছে, আপনারা পড়া যায় কিনা, এই 4 নম্বর প্রশ্নটা, এটা কি পড়া যায়? দেখেন তো পড়তে পারছেন? 1994 সালের পড়া যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। পড়া যাচ্ছে না স্যার। পড়া যাচ্ছে না। আচ্ছা পড়া দরকার নেই, আমি বলে দেই যে 2004 সালের 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর ছিল বৃহস্পতিবার। এটা হচ্ছে 38তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে 4 নম্বর অঙ্কটা।
যদি কল কেটে যায় তাহলে আপনারা যারা নতুন আসছেন তারা তো অনেকে জানেন না বোধহয়। আচ্ছা, এখন ওই যে এইমাত্র অ্যাড দিলেন জয়েন করার জন্য, আপনারা কি জানতেন না যে 10টার সময় ক্লাস, এত দেরিতে আপনারা জয়েন করেছেন? দেখেন 38তম বিসিএস 38 এপ্রিলতে আসছে একটা অঙ্ক, বলেছে 1994 সালের 1লা ডিসেম্বর, ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ বলেন। গুগল মিটে কি ক্লাসটা করার সুযোগ আছে? তাহলে নিরবিচ্ছিন্ন ভাবে করা যায়। নিরবিচ্ছিন্নভাবে আগে করা যেত, গুগল মিটও এখন টাইম লিমিটেশন করে দিয়েছে 1 ঘন্টা, জুমে হচ্ছে 40 মিনিট আর গুগল মিটে হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। এইটুকু স্যাক্রিফাইস করতে হবে যেহেতু অনলাইন ক্লাস, একটু কষ্ট আপনাকে না, করতে ইটস হবে। ওকে ভাইয়া, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো 1994 সালের 1লা ডিসেম্বর ছিল বৃহস্পতিবার, বলেছে 95 সালের একই দিন একই তারিখ কি বার? তাহলে এটা আমি সলভ করে দিই, আপনারা কেউ বলবেন? কেউ যদি শিওর হয়ে থাকেন তাহলে বলেন, না হলে আমি করে দিই। 1994 সালটা হচ্ছে লিপ ইয়ার না, নন লিপ ইয়ার, কারণ এটাকে 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে যদি লিপ ইয়ার যদি না হয়ে থাকে তাহলে আমরা কি বলেছিলাম, যে কোন বছর শুরু হয় যে তারিখে শেষ স্যার 4 দিয়ে ভাগ হলে লিপ ইয়ার। হ্যাঁ, সেঞ্চুরি ছাড়া, শতবর্ষ ছাড়া অন্যান্য বছরগুলো যেমন 2004 তো শতবর্ষ না, শতবর্ষ চিনব কিভাবে? লাস্টে ডাবল জিরো থাকবে শতবর্ষে, লাস্টে যদি ডাবল জিরো না থাকে তাহলে অন্য যে সালগুলো আছে সেগুলোকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই লিপ ইয়ার, আর কোনো কিছু চিন্তা করারই দরকার নেই। কিন্তু লাস্টে যদি ডাবল জিরো থাকে, যেমন 1600 সাল, 1900 সাল, 2000 সাল, এই সালগুলোর ক্ষেত্রে আমার 4 দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন নাই, আমাকে সেখানে ভাগ দিতে হবে 400 দিয়ে। যদি 400 দিয়ে ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে বুঝতে হবে সেটা লিপ ইয়ার। যেমন 1600 কে 400 দিয়ে ভাগ গেছে, তাহলে 1600 হচ্ছে লিপ ইয়ার। আবার 1900 কে 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 1900 হচ্ছে কি নন লিপ ইয়ার। তাহলে আমরা কি বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছি কথাটা? জি স্যার। বুঝেন না এমন কেউ আছেন? নাই? তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। 37তম বিসিএস প্রিলিমিনারি, দেখেন প্রতিটা বিসিএস কিন্তু এই বার থেকে একটা অঙ্ক আসেই, কিন্তু এই বারের অঙ্কগুলো কিন্তু সিলেবাসে নাই, অত্যন্ত দুঃখজনক। 37তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছে 2009 সালের 28শে আগস্ট ছিল শুক্রবার, লিখি 2009 সালের 28শে আগস্ট শুক্রবার, ওই বছরের 1 অক্টোবর কি বার ছিল? 1 অক্টোবর কি বার ছিল? তাহলে এটা করতে গেলে আমাকে একটা জিনিস জানতে হবে যে কোন কোন মাসগুলো কত দিনে হয়, সেটা আমাকে জানতে হবে। তো সেটা যেন কিভাবে মনে রাখে আপনারা কেউ জানেন? আঙ্গুল দিয়ে, হাতের মুষ্টি দিয়ে কিভাবে যেন মনে রাখে, কারো কি জানা আছে? জি স্যার, জানা জি আছে। ভাইয়া। প্রথমে কে বলেছেন আপু? জি স্যার, জানা আছে। স্যার নুসরাত জাহান মালিহা বলছি। আচ্ছা, আপনি একটু আপনার ভিডিওটা অন করেন, আপনি ভিডিওটা অন করে আপনি একটু দেখান, আঙ্গুল দিয়ে দেখান, পারবেন?
স্যার হ্যাঁ হ্যাঁ পারবো স্যার। তাহলে একটু দেখান নুসরাত জাহান মালিয়ার ভিডিওটা দেখান। হ্যাঁ পেয়েছি পেয়েছি। হ্যাঁ নুসরাত মালিয়ার ইয়েটা পেয়েছি। এখন হ্যাঁ এখন বলেন, দেখেছি এখন বলেন। স্যার এই যে হাতের যে উঁচু অংশগুলো আছে জি এই অংশ থেকে প্রথমটা থেকে জানুয়ারি ধরতে হবে, এই যে এই আঙ্গুলের এই উঁচু অংশ হ্যাঁ থেকে হ্যাঁ জানুয়ারি হ্যাঁ ধরতে রাইট হবে, রাইট। তারপর নিচে ফেব্রুয়ারি, তারপর এভাবে যেতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আচ্ছা উপরে যেই মাসগুলো পড়বে সেগুলো 31 দিনের, আর নিচে যে মাসগুলো পড়বে সেগুলো 30 দিনের। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা আমি বলে দিই, আমি একটু রিপিট করি। হ্যাঁ আমার কথাটা, থ্যাংক ইউ। আচ্ছা যেমন আপনি এখন হাতটাকে এভাবে মুষ্টি ধরবেন, ঠিক আছে? এই হাতের হাত দিয়ে দেখাই, হাতের মুষ্টিটা ধরে এই হাতের যে উঁচু যেটা মানে আঙ্গুলের ফিঙ্গারের যে ফিঙ্গার টিপ যেটা, এই উঁচু অংশটাতে যে মাসটা পড়বে সেই মাসটা হবে 31 দিনে। আপনি শুরু করবেন জানুয়ারি থেকে, জানুয়ারি 31 দিনে। ফেব্রুয়ারি ব্যাপারটা আলাদা, ফেব্রুয়ারি একটু ব্যতিক্রম। ফেব্রুয়ারি নরমালি 28 দিনে, লিপ ইয়ারে 29 দিনে, ওটা বাদ, এটা আমরা মুখস্থ সবাই জানি। কিন্তু মার্চ থেকে আবার ওই আঙ্গুলের থিওরি প্রযোজ্য হবে। কি মার্চ হচ্ছে উঁচু, জানুয়ারি উঁচু, ফেব্রুয়ারি বাদ, মার্চ আবার উঁচু, তাহলে মার্চ 31 দিনে। এপ্রিল নিচু মানে এপ্রিল 30 দিনে, আবার মে উঁচু মানে মে 31 দিনে, জুন নিচু মানে জুন 30 দিনে, জুলাই উঁচু মানে কি জুলাই 31 দিনে। আবার এখান থেকে শুরু হবে জুলাইয়ের পর কি আগস্ট, আগস্ট 31 দিনে। দেখেন এই জুলাই আর আগস্ট দুইটা পাশাপাশি 31 দিনে। আগস্টের পরে সেপ্টেম্বর 30 দিনে, অক্টোবর 31 দিনে, নভেম্বর 30 দিনে, ডিসেম্বর আবার 30 দিনে। মানে বছর শুরু হয় 31 দিনে জানুয়ারি দিয়ে, শেষ হয় ডিসেম্বর জানুয়ারি দিয়ে, মাঝখানে জুলাই আগস্ট দুইটা হচ্ছে পাশাপাশি 31 দিনে। এগুলো আপনার মুখস্থ রাখার দরকার নেই, আপনি আঙ্গুল দিয়ে হিসাব করবেন, মনে করবেন। বুঝতে পারেননি এমন কেউ আছেন আঙ্গুলের ব্যাপারটা? স্যার পিছন থেকে আসলেও তো একই হয়, আমার কেন আবার ঘুরে আনবো? একই কথা না, হ্যাঁ পিছন থেকে ওইটাই আসলে এক হয় বলতেছি, কিভাবে? পিছন থেকে আসলে কি এক হয়? দেখেন জানুয়ারি, একই তো হবে ফেব্রুয়ারি, স্যার। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তাহলে আগস্ট গ্যাপ হয়ে গেল। তাহলে আপনাকে এখানে আবার দুইবার গুনতে হবে, জুলাই গোনার পর আবার এখানে আগস্ট থেকে শুরু করতে হবে, তাহলে এক হবে, না হলে ভুল হয়ে যাবে। আমি যেভাবে বলেছি সেভাবেই করেন, তা নাহলে ভুল করে ফেলবেন পরীক্ষা হলে। যাই হোক, এখন এটা করতে গেলে আমাদের আগস্ট মাস হচ্ছে কত দিনে হিসাব করে ফেলেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আগস্ট 31 দিনে। তাহলে 28 তারিখ ছিল কি শুক্রবার, তাহলে আগস্টের যে শেষ তারিখটা সেটা কি বার ছিল? 29, 30, 31, 3 দিন। শুক্রের পরে আরো 3 দিন গুনে ফেলেন, সোমবার। শনি, রবি, সোম, তাহলে 31 তারিখ ছিল সোমবার। 1 তারিখ তাহলে আগস্ট শেষ, সেপ্টেম্বরের 1 তারিখ মঙ্গলবার, সোমের পর মঙ্গলবার। এটুকু কে বুঝেননি বলেন? 31 তারিখ সোমবার, কে বুঝেননি? বুঝেছেন সবাই? আচ্ছা সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে মঙ্গলবার। এখন এই 1 তারিখের পরে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন গোনা অনেক সময় সাপেক্ষ, 31টা দিন গোনা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আপনাকে এই ক্ষেত্রে কি করতে হবে? ওই যে ক্লাসের শুরুতে যে থিওরিটা শিখেছি সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। থিওরিটা কি ছিল? 7 গুণিতক সংখ্যা যোগ করলে দিনের পরিবর্তন হয় না। তাহলে এখন দেখেন 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ আমার লাগবে হচ্ছে অক্টোবর, মানে সেপ্টেম্বর মাস পুরোটা পার হয়ে পরে অক্টোবরের 1 তারিখ। তাহলে সেপ্টেম্বরের শেষ তারিখটাও আমার জানা দরকার। তাহলে সেপ্টেম্বরের শেষ মানে কি? মাসটা 28 যোগ করে দেই। একের সঙ্গে আমি 28 যোগ করে দিতে পারি, কেন? 28 হচ্ছে 7 গুণিতক, 4 7 28। তাহলে 1 আর 28 কত? 29 তারিখ। 29 তারিখ কি আবার মঙ্গলবার। বুঝেননি এমন কেউ আছেন? সেপ্টেম্বরের 29 তারিখ মঙ্গলবার কেন হলো? বুঝেননি এমন কেউ আছেন? সাথে গুণিতকটা আরেকটু একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, সাথে গুণিতক আবার বলবো? কোন তারিখের সাথে একটু জয়েন করতে লেট হয়েছিল আচ্ছা তো, সরি আবার বলছি, শুনেন। কোন মাসের যে কোনো একটা তারিখ যেবার হোক না কেন, সেই সংখ্যার সাথে যদি 7 গুণিতক অন্য আরেকটি সংখ্যা যোগ করি তাহলে সেই তারিখও ওই একই বার হবে। তো 1 তারিখ হচ্ছে মঙ্গলবার, কিন্তু 1 এর সঙ্গে যদি আমি 28 যোগ করি, 7 গুণিতক কত? 4 7 28, 1 এর সাথে 28 যোগ করলে কত হয়? 29। তো 29 তারিখ হবে আবার একই বার, মঙ্গলবার। 1 তারিখ ছিল মঙ্গলবার, 28 যোগ করলে হবে আবার মঙ্গলবার। আশা করি বুঝতে পেরেছেন, এটা থিওরি প্রথমে বলেছিলাম।
এখন আমার সেপ্টেম্বর মাস কয় দিনে সেটা আমার জানতে হবে। সেপ্টেম্বর মাস কয় দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস 30 দিনে। 30, তাহলে 30 তারিখ কি বার? বুধবার। আমার দরকার হচ্ছে তার পরের দিনটা, মানে অক্টোবরের 1 তারিখ। তাহলে অক্টোবরের 1 তারিখ কি বার? বৃহস্পতিবার। এটাই আনসার। বলেন, কে বুঝতে পারেনি বলেন। স্যার আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। প্রথম থেকে না কোন জায়গা থেকে? স্যার লাস্টের থেকে আর কি। এটুকু? আচ্ছা, পুরোটা আমি একবার রিভাইজ করি, খেয়াল করেন। 1 মিনিটে বলে ফেলবো। দেওয়া ছিল 28শে আগস্ট। 28শে আগস্ট ছিল শুক্রবার, বলা ছিল। তাহলে আমার ওই মাসের শেষ দিন আমার বের করতে হবে হচ্ছে অক্টোবরের 1 তারিখ। এই আমি 3টা মাসকে ভাগ করে ফেললাম। হ্যাঁ, 3টা মাসকে আমি আলাদা করে ফেললাম, এখন দেখতে বুঝতে সুবিধা হবে। আগস্টের 28 তারিখ দেওয়া ছিল শুক্রবার, আমার লাগবে হচ্ছে মাঝখানে সেপ্টেম্বর মাস ওভারটেক করে লাগবে হচ্ছে অক্টোবর মাস। তো এখন আগস্টের আগে তো মাস শেষ দিনটা হিসাব করতে হবে কয় তারিখ পরে। 28 তারিখ ছিল শুক্রবার, আগস্ট মাস হচ্ছে 31 দিনে, তাহলে 3 দিন যোগ করতে হয়। 28 এর সাথে 29, 30, 31, 3 দিন যোগ করব। তাহলে শুক্রবারের পরে 3 দিন যোগ করব, শনি, রবি, সোম। তাহলে সোমবার হচ্ছে 31 তারিখ। তাহলে পরের দিনটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, মানে সোমবারের পরের দিনটা মঙ্গলবার। এটা বুঝতে পারলাম। এরপরে আমি কি বলেছিলাম, যে কোন তারিখের সাথে 7 এর গুণিতক সংখ্যা যোগ করলে তারিখ বার পরিবর্তন হয় না। তো 1 এর সাথে 7 এর গুণিতক 28 আমি যোগ করেছি, তাহলে কি হয়েছে? 28 আর 1 29, তাহলে বার পরিবর্তন হবে না, মানে ওটা ছিল মঙ্গলবার, এটা মঙ্গলবার। আচ্ছা, তো 29 তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে আবার আমার সেপ্টেম্বর মাসের লাস্ট দিনটা কি বার সেটা বের করতে হবে। তো সেপ্টেম্বর মাস আমরা জানি 30 দিনে, তাহলে মঙ্গলবারের পর 29 তারিখের পর 30 তারিখ, মানে এক পরের দিনটাই, তাহলে মঙ্গলবারের পরের দিনটাই হবে বুধবার। আবার আমার চেয়েছে হচ্ছে অক্টোবরের 1 তারিখ, তাহলে অক্টোবরের 1 তারিখ মানে কি? বুধবারের পর দিনটাই, মানে বৃহস্পতিবার। বলেন, কে বুঝতে পারেননি বলেন। এবার সবাই বুঝতে পেরেছেন। আরেকটা অঙ্কে চাই। মানসিক দক্ষতার জন্য আপনারা কি করবেন বলেন। মানসিক দক্ষতার জন্য দেখবেন অনেকে অনেক বই কিনতে বলে। তারপর এই যে আমি একটা বই কিনেছি, যে জর্জ মানসিক দক্ষতা। তো এটা জাস্ট আমি কিনেছি শুধুমাত্র প্রশ্নগুলো রিভিউ করার জন্য, প্রশ্নগুলো দেখার জন্য। কারণ মানসিক দক্ষতা মানে আইকিউ হচ্ছে এমন একটা বিষয় যেটা কখনোই বইয়ে ব্যাখ্যা করে বোঝানো যায় না। আমি যে কথাগুলো ব্যাখ্যা করেছি, এই জিনিসগুলো কি বইয়ে লিখে ব্যাখ্যা করা যায় সম্ভব? কথা ছাড়া, সাউন্ড ছাড়া আইকিউ কি ব্যাখ্যা করা সম্ভব? আমার মনে হয় না। এই জন্য আসলে কোনো বই আপনাদের কিনতে হবে না। যদি আপনারা ওই যে 35 থেকে 40তম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, প্রিলিমিনারি এবং রিটেন, 6টি বিসিএস এ 15টি করে প্রশ্ন হলে কত হয়? 90টি কোশ্চেন। আর 6টি বিসিএস এর লিখিততে না 6টি না 5টি লিখিততে আছে হচ্ছে 250 কোশ্চেন। 250 আর 90 মানে 340টি কোশ্চেন আপনার এই পর্যন্ত এসেছে। 340টি কোশ্চেনে যদি আপনি 20 টাইপের কোশ্চেন যদি আসে, আপনি ধরে নেন 20 দিয়ে 340 কে ভাগ করলে আসে কত? 15 আর 2 17টা করে অঙ্ক। প্রতিটি টাইপের অঙ্ক আপনি 17টা করে পাবেন। এভারেজ আর কি বললাম, কোনোটা হয়তো 10টা করে পাবেন, কোনোটা হয়তো 15টা করে পাবেন, কিন্তু গড়ে আপনি যদি শুরু চিন্তা করেন তাহলে প্রতিটি টাইপের অঙ্ক রিপিটেশন অনেকভাবে আসবে। এখন আপনি প্রতিটি টাইপের অঙ্ক যদি জাস্ট ওই কোশ্চেন গুলো সলভ করতে পারেন বুঝে বুঝে, তাহলে কিন্তু আপনি পরবর্তীগুলো পারবেন। যেমন এই যে আমি ক্যালেন্ডার থেকে মানে তারিখ থেকে বার বের করার যে অঙ্কটা, যে জিনিসটা আমি ব্যাখ্যা করলাম, আমার ধারণা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যেহেতু বুঝতে পেরেছেন, এই টাইপের মানে বার দিয়ে বার সম্পর্কিত যত কোশ্চেন আসবে, আমার বিশ্বাস আপনারা পারবেন যদি আপনারা জাস্ট অ্যাপ্লাই করতে পারেন, এই প্র্যাকটিস যদি করেন।